আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার পছন্দের, সবার প্রিয় একটি রেসিপি, আমসত্ত্বের রেসিপি। অনেকে আমসত্ত্ব কিভাবে দেয় অনেকেই জানে না, তাই আজকে খুব সহজেই কিভাবে আমসত্ত্ব দেয়া হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে এসেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক, কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। এর জন্য নিয়েছি আমি এরকম কাঁচা আম। এগুলো আমার দেশি আম। এগুলো ছিলার পরে দেখুন এর কালারটা কীরকম হয়েছে, কাঁচা পাকা। আমি এই আমগুলো পাড়ার প্রায় 2 দিন পরে এগুলো ছিলেছি, তাই এগুলোর কালারটা এরকম হলদে হয়ে গিয়েছে। এই আম দিয়ে আমসত্ত্ব দিলে কিন্তু খুবই মজার। এখন এগুলোকে আমি আটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ছুরি দিয়ে নিতে পারেন, বটকি দিয়ে নিতে পারেন, গ্রেটার দিয়ে নিতে পারেন, যে যেভাবে পারেন এগুলোকে এভাবে আটি থেকে ছাড়িয়ে নিতে হবে। সব আমগুলোকে আটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। সব আম নেওয়া হয়ে গিয়েছে। আমি একটি পাতিলে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি চুলায় দিয়ে জাল করব। চুলাটা এরকম ফ্লেম দিয়ে প্রথমে আমি জাল শুরু করব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি এখন আমি 2 টেবিল স্পুন পরিমাণ লবণ। আপনারা আপনাদের আমের পরিমাণ অনুযায়ী লবণটা দিবেন। আমার এই পরিমাণ আমের মধ্যে 2 টেবিল স্পুনই লেগেছে, এর থেকে বেশির প্রয়োজন হয়নি। এরপরে এগুলোকে কিন্তু এখন একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। এর মধ্যে কোনো পানি কিচ্ছু দেওয়া যাবে না। যদি পানি বা অন্য কিছু দেন তাহলে কিন্তু আপনাদের আমসত্ত্ব নষ্ট হয়ে যেতে পারে। এই অবস্থাতে কিন্তু একটু ঢাকনা দিয়ে 2 মিনিট জাল দিতে হবে। এই অবস্থাতে চুলা কমিয়ে রাখতে হবে। চুলাকে কিন্তু হাই ফ্লেম করা যাবে না, আম নিচে দিয়ে পুড়ে যাবে। যদি আম পুড়ে যায় তাহলে আমসত্ত্ব থেকে পোড়া একটা স্মেল আসবে, খেতে একদমই ভালো লাগবে না। তারপর আমগুলো যখন একটু সফট হয়ে আসবে তখন মিডিয়াম ফ্লেম করে এরপরে এগুলোকে নাড়াচাড়া করতে হবে। কারণ এই অবস্থাতে আম যখন গলতে শুরু করে তখন কিন্তু আমগুলো জালের কারণে নিচে দিয়ে বা পাতিলের তলায় লেগে যেতে পারে। নাড়তে নাড়তে আমগুলো কিন্তু গলে যাবে। 4 থেকে 5 মিনিট এগুলোকে জাল করার পরে আমগুলো কিন্তু গলে গিয়েছে। আমি এভাবে 6 থেকে 7 মিনিট জাল করেছি। জাল করে আমি এখন নামিয়ে ফেলবো। আর একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, যদি এরকম অ্যালুমিনিয়াম কোনো পাতিলে আপনারা আমকে জাল করেন তাহলে জাল করার সাথে সাথে এগুলোকে কিন্তু অন্য পাত্রে ঢেলে ফেলতে হবে। এগুলো জাল করে এইভাবেই যদি পাতিলের মধ্যে ঠান্ডা হতে দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের আমসত্ত্ব তিতে হয়ে যাবে। কারণ অ্যালুমিনিয়ামের পাতিল থেকে যে রিফ্লেকশনটা বের হয় সেটা আমকে তিতা করে ফেলে। যে আমটা কিন্তু আমার একদম জাল হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। আর একটা স্টিলের বোলের মধ্যে ঢেলে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে এখন আমি এগুলোকে ব্লেন্ডার করব। ব্লেন্ড করে এগুলোকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা ডাইরেক্টলি চেলেও নিতে পারেন। আমি এভাবে ব্লেন্ড করার কারণ হচ্ছে আমি যখন এগুলোকে ব্লেন্ড করে নেব এর মধ্যে যে একটা চাকা চাকা ভাবটা আছে সেগুলো মিহি হয়ে যাবে এবং আমার চেলে নিতে খুবই সুবিধা হবে। আর আমি চেলে নিব এই কারণে, এগুলো দেশি আম, দেশি আমের মধ্যে এক ধরনের আঁশ থাকে। চেলে না নিলেও আঁশগুলো থেকে যাবে, তখন আমসত্ত্ব খেতে ভালো লাগবে না, খেতে আঁশ আঁশ লাগবে। তাই আমি এগুলোকে স্ট্রেনারে ঢেলে এখন চেলে নিচ্ছি। এভাবে একটা চামচ দিয়ে যদি ঘুরিয়ে ঘুরিয়ে চেলে নেন খুব তাড়াতাড়ি করে আমগুলো চালা হয়ে যাবে এবং নিচে পড়ে যাবে। খুব সহজেই কিন্তু এগুলো চালা হয়ে যায় যদি ব্লেন্ড করে নেন একটু। আর নর্মালি এভাবে চেলে নিতে পারেন, এতে করে কষ্ট হয়। দেখুন কি পরিমাণ আঁশ বেরিয়েছে এই চালনি দিয়ে চালার পরে আমগুলো থেকে। এগুলো দেশি আম। হয়তো আপনারা বিভিন্ন ফজলি আম বা মালদার আম এগুলো দিয়ে যদি আপনারা আমসত্ত্ব তৈরি করেন তাহলে হয়তো এরকম আঁশ বের হবে না, কিন্তু দেশি আম থেকে এই ধরনের আঁশ বের হয়, তাই এগুলোকে একটু চেলে নেওয়াই ভালো।
আর চালের নিচে দিয়ে যে আমগুলো লেগে থাকে এভাবে আমগুলোকে একটু হাত দিয়ে বা চামচ দিয়ে কাছিয়ে নিলেই হবে। চালনি দিয়ে চালার পরে চালনির পিছন দিয়ে বা স্ট্রেনারের অপর পিঠ দিয়ে এরকম লেগে থাকে আম। এখন এই আমগুলোকে আমি ডাইরেক্টলি শুকাতে দেব না, এগুলোর আরও প্রসেসিং বাকি আছে। আপনারা কিন্তু এভাবেও শুকিয়ে নিতে পারেন, আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন। আমি একটু বাজারের ম্যাঙ্গো বার যেরকম সেরকম করে একটু তৈরি করব, তাই আমি এগুলোকে আরেকটু প্রসেস করব। কড়াইতে দিয়ে দিয়েছি আমগুলো। এভাবে আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন, এতে করে আমসত্ত্বের রঙটা খুব সুন্দর থাকবে। একদম এখানে যেরকম হলুদই থাকবে। আমি গুড় দিয়ে তৈরি করব। আমি এখানে 250 গ্রাম পরিমাণ গুড় দিয়ে দিয়েছি। এগুলোকে আমি আগেই একটু গলিয়ে নিয়েছি ওভেনে দিয়ে, না গলিয়েও আপনারা দিতে পারেন। এখন এগুলোকে ভালো করে রান্না করে নিতে হবে বা আমের সাথে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আরও দিয়ে দিয়েছিলাম 1 টেবিল স্পুন পরিমাণ টালা জিরার গুঁড়া। আপনারা টালা জিরার গুঁড়া দিতে পারেন, চিলি ফ্লেক্সও দিতে পারেন, এতে করে এর টেস্টটা খুবই ভালো লাগবে। গুড় দেওয়ার পরে এর কালারটা ঠিক এরকম হয়েছে। চিনি দিলে কিন্তু এই কালারটা এরকম হবে না, চিনি দিলে হলুদ কালার, হলুদই থাকবে। আমার ছেলে বলে যে আমসত্ত্ব কালো হয় না কেন, তাই আমি গুড় দিয়েছি একটু কালচে কালার করার জন্য। তারপরে কিন্তু একটু কালচে হয়নি, যেহেতু আমগুলো পাকা ছিল। গুড় দেওয়াতেও আমসত্ত্বটা খুবই মজা হয়েছে, খুবই ভালো লেগেছিল। কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি যেই ডিশের মধ্যে আমসত্ত্ব শুকাতে দেব সেই ডিশটা নিয়েছি আমি স্টিলের। আপনারা অ্যালুমিনিয়ামের ডিশে কখনোই আমসত্ত্ব শুকাতে দিবেন না। হয় স্টিলের ডিশ নেবেন, নন স্টিকি ডিশ নেবেন, না হয় প্লাস্টিকের ডিশ নেবেন, না হলে বাঁশের যে চালনি বা ডালাগুলো থাকে সেগুলো নেবেন। সেগুলোর উপরে একটু পাতলা কাপড় বসিয়ে দিয়ে, পাতলা কাপড়ের উপরে যদি আপনারা আমসত্ত্ব বসান তাহলে খুব সুন্দরভাবেই বসে যায় এবং শুকিয়ে যায়। ডিশের মধ্যে আমি গরম অবস্থাতেই দিয়ে দিচ্ছি, এতে গরম অবস্থায় যদি দেন তাড়াতাড়ি কিন্তু আমসত্ত্ব শুকায়। আমি রোদে শুকাবো। অনেকে চুলার নিচে দিয়ে শুকান। চুলার নিচে যদি কারো ফাঁকা থাকে তাহলে সেখানে দিয়ে দিতে পারেন। রান্নার সময় চুলার তাপেও খুব তাড়াতাড়ি আমসত্ত্ব শুকিয়ে যায়। আমি রোদে শুকাবো। আমার বারান্দায় রোদ আসে, রোদে দিয়ে দিয়েছি। একটা লেয়ার শুকাতে আমার 1 দিন লাগে, তাই খুব বেশি টাইম লাগে না। এরকম আমি 2টা ডিশের মধ্যে শুকাবো। আপনারা আমকে জাল করে এভাবে বক্সে ভরে স্টোর করতে পারেন। আমি এগুলোকে জাল করে বক্সের মধ্যে রেখে স্টোর করেছি। এরপরে আস্তে আস্তে যখন একটা লেয়ার শুকায়, এরপরে একটা লেয়ারের উপরে আমি ফ্রিজ থেকে বের করে দিয়ে দিয়েছি। দেখুন 2 লেয়ার এখানে দেওয়া হয়েছে। ফার্স্ট লেয়ার আপনাদেরকে দেখিয়েছিলাম, সেকেন্ড লেয়ার দেখাতে পারিনি। আমি এখন থার্ড লেয়ারটা দেখাচ্ছি। এই 2 লেয়ার শুকানোর পরে আপনাদেরকে আমি থার্ড লেয়ারটা দেখাচ্ছি এই ডিশের, অর্থাৎ 3 নাম্বার লেয়ারটা। এভাবে দিয়ে আবারও এগুলোকে এভাবে চামচের সাহায্যে মেলে দিবেন। শুকানোর পরে এর লেয়ারের মধ্যেও আর কোনো তেল ব্যবহার করার প্রয়োজন নেই। আমি কিন্তু সরিষার তেল দিয়েছিলাম। যেই তেল দিয়েছি সেই তেলটাই যথেষ্ট এই আমসত্ত্বের জন্য, আর কোনো তেলের প্রয়োজন নেই। এরপরে যত লেয়ার করবেন এই লেয়ারগুলো শুকাতেই লেয়ারগুলোর গায়ের মধ্যে তেলগুলো উপর থেকে নিচে এমনিতেই লেগে আসবে। এরপর একটু টেপ করে দিলে সমান হয়ে যাবে। এরকমই আমি আরেকটাও নিয়েছি। আমি নন স্টিকি ট্রের মধ্যে নিয়েছি, 1 লেয়ার দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। দেখুন 1 লেয়ার এভাবে একটু দলা হয়েছিল। এরপরে উপর দিয়ে আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। একটা লেয়ার শুকাতে আমার 1 দিন লেগেছে। এরপরে আপনারা এগুলোকে কিন্তু ফ্যানের নিচে দিয়েও শুকাতে পারেন। ফ্যানের নিচে দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, রোদের মতো টাইম লাগে না। চুলার নিচে দিয়ে শুকাতে পারেন, যখন রান্না করবেন তখন পাতিলের উপর দিয়ে রাখলেও শুকিয়ে যায়। রোদের মধ্যে তো শুকায়, এর কথা তো আর বলার অপেক্ষা রাখে না। মেলে দিয়েছি। যে একটু লেয়ার বা একটু দাগ টাগ লেগে আর দেখা যাচ্ছে, এগুলোকে একটু ট্যাপ করে দিলেই হবে। ট্যাপ করে দিলেই এগুলো সমান হয়ে যায়, আর রোদে দিলেও তো সমান একদম হয়েই যায়। সেটা শুকানোর পরেই আপনারা বুঝতে পারবেন দেখালে।
এখন আমি রোদে দিয়ে দিয়েছি। রোদে দেওয়ার পরে একদিন লেগেছে আমার রোদে। এরপরে রাতের বেলা আমি এগুলোকে ফ্যানের নিচে রেখে দিয়েছি। দেখুন একদম শুকিয়ে গিয়েছে। শুকিয়ে যাওয়ার পরে এখন আমি একটা ছুরি দিয়ে ডিশের গায়ের থেকে এগুলোকে একটু আলগা করে নিচ্ছি। দেখুন আলগা করার পরে এভাবে টান দিলেই উঠে গিয়েছে। খুব সহজে উঠে চলে আসছে, একটু লেগে থাকেনি। আর তেল দেয়া, আমার হাতের মধ্যে তেল লেগে আছে। খুব সহজেই টান দিলে এগুলো কিন্তু উঠে চলে আসে। দেখুন আমার এই ডিশটার ননস্টিক গায়ের মধ্যে একটুখানি চামড়া চামড়া উঠাচ্ছিল, সেই জায়গাটায় একটু ফোটা ফোটা হয়ে আছে। এবারে ছুরি দিয়ে আপনারা এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। কেটে এভাবে বান্ডিল করে নিতে পারেন। তারপরে আবার ছোট করে এগুলোকে কেচি দিয়ে কেটে নিতে পারেন, ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি সবগুলোকে এভাবে কেটে নিব। খুবই মজাদার কিন্তু এই আমসত্ত্ব। এভাবে বান্ডিল করে আপনারা বেঁধে বয়মে ভরে স্টোর করে রাখতে পারেন। ফিতা দিয়ে বাঁধতে পারেন, সুতা দিয়ে বাঁধতে পারেন, আপনাদের যার কাছে যেটা আছে, বা এমনিতেও রেখে দিতে পারেন। আমি কিছুকে এভাবে বান্ডিল করে নিব, আবার কিছুকে ছোট ছোট করে কেটে বয়মে ভরে আমি স্টোর করে রাখবো। এরকম বয়মে ভরেও আপনারা এগুলোকে স্টোর করে রেখে দিতে পারেন। এগুলোকে স্টোর করে রেখে দিলে কিন্তু অনেক দিন থাকবে, সারা বছর জুড়ে আপনারা এই আমসত্ত্বকে রেখে দিতে পারবেন। এই আমসত্ত্ব আপনারা এমনি খেতে পারেন, যেহেতু এটি অনেক মজাদার একটি আমসত্ত্ব। আমি গুড় দিয়ে বানিয়েছি, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। খুবই মজা হয় কিন্তু এই আমসত্ত্বটা। আর জিরার গুঁড়া দেওয়ার কারণে এর স্মেলটা যে এত সুন্দর হয়েছে আর খেতে এত ভালো হয়েছে, আপনারা যদি তৈরি না করে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই তৈরি করে আপনারা খাবেন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। সারা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন। তা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।